তারকতান্ত্রিকের নিথর দেহটা আমরা যখন অ্যাম্বুলেন্স থেকে নামাচ্ছিলাম তখন কাটায় কাটায় রাত 2টো। তারকতান্ত্রিক এলাকার সবথেকে নামকরা তান্ত্রিক। নিজের তন্ত্র মন্ত্রের বলে নানান অসাধ্য কাজ করিয়ে দেখিয়েছিলেন তিনি। কিন্তু এই তারকতান্ত্রিকের কাছে টাকাটাই ছিল সব থেকে আগে। টাকার জন্য সে ভালো মানুষের ক্ষতি করতেও ছাড়েনি। ইচ্ছা না থাকলেও আমাদেরই তার সদ্গতির কাজে হাত লাগাতে হলো। সংসারে স্ত্রী ছাড়া তার আর কেউ নেই। আবার প্রায় 2 মাস ধরে তার স্ত্রী শয্যাশায়ী। কোন এক বিমারি হয়েছে, তার নাম কেউই জানে না। সে যাই হোক, সবকিছু প্রস্তুত করতে করতে রাত 2:45। আবার বাসি মরার তমকা এড়াতে সেদিন নাকি সদ্গতির ব্যবস্থাও করতে হবে। সে যাই হোক, আমরা 4 জন ছেলে মিলে তারকতান্ত্রিকের দেহটা যে খাটিয়ায় রাখা ছিল সেটা থেকে তুলে নিয়ে শ্মশানের দিকে রওনা হলাম। এরকম একটা বদ মানুষকে কাঁধে করে নিয়ে যাচ্ছি জেনে বারবার মনে রাগ জেগে উঠছিল। আবার কখনো কখনো মনে হচ্ছিল ওর তো কেউ নেই, ওর ব্যবহার ওর কাছে, ওর একটা বিহিত করলেই বাঁচি। এই তারকতান্ত্রিক লোকটা যেমন অদ্ভুত, তেমন তার মৃত্যুও হয়েছিল অদ্ভুতভাবে। সকাল থেকে আকাশের অবস্থা ভালো ছিল না। এই ঝড় বাদলা মাথায় নিয়েই কোন এক কাজে নাকি পাশের গ্রামে তিনি রওনা দিয়েছিলেন। একদিন পর উপপাড়ার তেমাথার দিকে যে বিশাল খালটা, ওর ধারে যে বিশাল বিশাল আম গাছগুলো, সেখানেই অর্ধেক জলে আর অর্ধেক ডাঙায় তার দেহটা মিলেছে। যখন তার দেহটা তুলতে গেল পুলিশ, তখন দেখলো তার নাকি একটাও হাড় অবশিষ্ট নেই। সাধারণ মৃত ব্যক্তির দেহ কঠিন হয়, কিন্তু তারকতান্ত্রিকের দেহ নাকি লতার মতো নেতিয়ে যাচ্ছিল। সেই খালের দিকে তার দেহটা পড়েছিল অনেকটা স্বস্তিক চিহ্নের মতন করে, আর কান দিয়ে বেরিয়ে যাওয়া রক্ত খালের জলে মিশে গেছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, সেই রক্ত খালের জলে মিশে যায়নি, রক্ত খালের জলেই জমাট বেঁধেছিল। আমার যতদূর মনে হয় ওই তারকতান্ত্রিককে কেউ খুন করেছে। এমন একজন অসৎ মানুষের শত্রুর কোনো অভাব নেই, সেই ব্যাপারে আমি নিশ্চিত। এইসব 7-5 ভাবনার জাল যখন ছিন্ন হলো, তখন দেখি আমরা ভুবনডাঙ্গার মাঠ দিয়ে হেঁটে যাচ্ছি। ইস, এই মাঠেই তো তারকতান্ত্রিক রাতে কালরাত্রি দেবীর পূজা করত। কত লোক রাতেবেলা এই মাঠ পেরোতে গিয়ে নানান ভয়ঙ্কর জিনিস দেখে অজ্ঞান হয়ে গেছে। যদি আমরাও এরকম কিছু দেখি তাহলে কি হবে? ধুর, এসব ফালতু চিন্তা ভাবনা করছি। শ্মশান তো আর বেশি দূর নেই, সেখানে গিয়ে লাশটার একটা বিহিত করে দিতে পারলেই বাঁচি। ভুবনডাঙ্গার মাঠের কোণ থেকে বারবার শেয়ালের ডাক আর মাঝে মাঝে পেঁচার আওয়াজ বারবার শরীরকে শিহরিত করে তুলছে। সামনে চলেছে বিশু আর নিশু, 2 ভাই, আর পিছনে আমি আর নীলু। নীলু আমাকে এক হাত দিয়ে ধরে ফিসফিস করে বলল, কিছু বুঝছিস ভাই? কিছু বুঝছিস মানে? নীলু বলল, আমার মনে হচ্ছে তারকুর লাশটা নড়ছে। তুই কি খেপছিস নাকি? লাশটা নড়ছে? আরে, আমরা হেঁটে যাচ্ছি তাই লাশেও ঝাঁকি লাগছে, আর লাশটাও এদিক ওদিক করছে। না রে ভাই, সত্যি আমার মনে হচ্ছে তারকুর লাশটা নড়ছে। আমি নীলুর কথার কোনো উত্তর দিলাম না।
তাই নীলুও চুপ করে রইল। কিছুক্ষণ যাওয়ার পর সামনে থেকে বিশু হঠাৎ করে চেঁচিয়ে উঠে বলল, হ্যাঁ রে, এই তারক কাকা কি মরে নাই নাকি রে? কেমন যেন মনে হচ্ছে খাটিয়াটা দুলছে। আমি আবার বললাম যে হেঁটে যাওয়ার ঝাঁকুনির জন্য লাশটা নড়ছে, তাই এরকম হচ্ছে। বিশু আবার বলল, না না, তুই একটু ধ্যান দে, মনে হচ্ছে একটু বেশি বেশি নড়ছে লাশটা। বিশুর কথাটা শেষ হতে না হতেই নীলু ভয়ে উঠে কাঁপা গলায় বলল, কেউ আমার হাত স্পর্শ করছে। চুপ তো, কিসব ভাবছিস? মরা লোক তোর হাত স্পর্শ করবে কিভাবে? সব তোর রাজগুবি ভাবনা। হয়তো কাপড়টা একটু ঝুলে গেছে, সেটাই তোর হাতে গিয়ে লাগছে। উফ, তোরাও এক একজন পারিস বটে। কেউ কোনো উত্তর দিল না। শ্মশান আর বেশি দূর নেই, এসেই গেছি প্রায়। কিন্তু কই, আমাদের পিছনে যারা আসছিল তাদের আর দেখা যাচ্ছে না। তাদের কাছেই তো বাকি সব জিনিস আছে। জ্যোৎস্নায় আলোয় তাদের কেউ নজরে আসছে না। নীলু চেঁচিয়ে ভয়ে আটকে উঠে বলল, ভাই পালা! আমি কিছুই বুঝলাম না। নীলুর মুখের দিকে দেখতে গিয়ে আমার নজর গেল জ্যোৎস্নায় আলোয় সৃষ্টি হওয়া আমাদের ছায়ার দিকে। ছায়ায় আমি পরিষ্কার দেখলাম যে খাটিয়ায় কেউ বসে আছে। কয়েক সেকেন্ডের জন্য দৃশ্যটা আমার মাথা থেকে পা পর্যন্ত একটা শিহরণ দিয়ে গেল। আমি কাঁপা গলায় বললাম, বিশু, নিশু, ডানে তাকা। তারা যেই ওদিকে দেখছে অমনি মাগো বলে নিশু জ্ঞান হারালো। আর এরকম ভাবে সে পড়ে যাওয়ার কারণে একটা হ্যাঁচকা টানে খাটিয়াটা একদিকে হেলে গেল। আর তারকতান্ত্রিকের লাশটাও ওই দিক দিয়ে সোজা হয়ে মাটিতে পড়ে রইল। এই রাত্রে এই ভয়াবহ দৃশ্যের মুখে দাঁড়িয়ে আমাদের অবস্থাটা এমন যে পালানোরও শক্তিটুকু নেই। যেন মনে হচ্ছে পা দুটোকেও মাটির মধ্যে শিকল দিয়ে কেউ বেঁধে রেখে দিয়েছে। দেখতে দেখতেই নীলু একটা বিকট চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। আমি আর বিশু খাটিয়া ফেলে পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমাদের পা জমি থেকে কিছুতেই সরছিল না। আর আমাদের মাথার মধ্যে যেন কেউ চেপে ধরেছে এমন বোধ হতে লাগলো। এইরকম ভাবে কতক্ষণ ছিলাম জানি না। আমাদের পা মুক্তি পেল তখনই যখন আমাদের পিছনে যারা আসছিল তারা এলো। সবকিছু জানার পর তারাও ভয় পেয়ে গেল। তারপর সব যে যার মতো করে চুপ। আমি নীলুকে আর বিশু নিশুকে কাঁধে উঠিয়ে দৌড় লাগালাম। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? আমরা পরের দিন সূর্য ওঠার পর সবাই মিলে সেই জায়গায় গেছি। তন্ন তন্ন করে খুঁজেছি তারকতান্ত্রিকের লাশটা, কিন্তু তার লাশের আর দেখা পাইনি। সত্যি এই বিষয়টা আমাদের সবার মনে একটা বড় প্রশ্নচিহ্ন তুলে ধরেছিল। হাজার হলেও যদি লাশটাকে শেয়াল কুকুরও খেত, অন্তত অবশেষটা কোথাও না কোথাও খুঁজে পাওয়া যেত। কিন্তু সেটারও কোনো খোঁজ মেলেনি। লাশটা তো আর কোথাও দৌড়ে দৌড়ে কোথাও পালায়নি, অথবা হাওয়াতেও উড়ে যায়নি। তাহলে লাশটা গেল কোথায়?